আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা? সবাই কি আমার আসসালামু সাউন্ড? আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমার সাউন্ড শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখাও যাচ্ছে তাই তো? জি। ঠিক আছে, ইনশাল্লাহ। এখানে আজকে আমাদের তিনটা ব্যাচের মানুষই আছেন, মূলত প্রথম ব্যাচের এখানে বেশি। দ্বিতীয় ব্যাচ আর তৃতীয় ব্যাচ একসাথে আমরা করেছিলাম। তো প্রথম ব্যাচ কে আছেন, দ্বিতীয় ব্যাচে কে আছেন, তৃতীয় ব্যাচ হতে কেউ আছেন কিনা, জাস্ট আমরা একটু কমেন্টসে দেখতে চাই যে তিনও ব্যাচের মানুষ এখানে আছে কিনা। আহ ব্যাচ ব্যাচ নম্বর লিখবেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ব্যাচ নম্বর লিখবেন যে আপনি কে কোন ব্যাচ হতে। প্রথম ব্যাচে আসমা পারভিন, প্রথম ব্যাচ রাকিবা, প্রথম ব্যাচ তানজিলা, দ্বিতীয় ব্যাচ ফারজানা আলম। লিখতে থাকুন, আমি দেখতে পাচ্ছি। জান্নাতি নাহার প্রথম ব্যাচ, প্রথম ব্যাচ, ব্যাচ ওয়ান, ব্যাচ ওয়ান, ব্যাচ ওয়ান। আচ্ছা, সেকেন্ড ব্যাচের একজন, সেকেন্ড ব্যাচ আছে, টু ব্যাচ আছে, ওকে। ফেসবুকেও লেখেন যে যে ব্যাচটাকে থার্ড ব্যাচের একজন পাওয়া গেছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি প্রথম ব্যাচের এখানে বুঝলাম যে এখানে বেশি, সেভেন ব্যাচ তো এখানে নাই, সেভেন ব্যাচটা শুরু হয়নি। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ব্যাচ আমাদের হয়েছে, আসলে থার্ড ব্যাচটা হয়নি শুরু। আমরা প্রথম আর সেকেন্ড ব্যাচের মানুষ এখানে থাকার কথা। তা আজকে আমরা শুরু করি ইনশাল্লাহ। আমরা আজকে শিখবো সেলস। আমরা ঘরকন্নাতে যারা যুক্ত হয়েছি গত 13 বা 14 মে, তাদের যুক্ত হওয়ার পর থেকে এই গত কয়েকদিনে যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে মেইনলি অ্যাকাউন্ট ক্রিয়েশন করা কাজ আছে, তো অ্যাকাউন্ট করা, ছোট একটা দুইটা কাজ করা, গিগগুলো সাবমিট বা পাবলিশ করা, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমাদের শ্রদ্ধেয় মঞ্জুর ইসলাম স্যার এবং সুজন স্যার ক্লাস নিয়েছেন, সাপোর্ট ক্লাস নিয়েছেন। আজকে থেকে আমরা, আজকে ক্লাস হবে, আগামীকালকে ক্লাস হবে, তারপর আমাদের অফিস আসলে 4 তারিখ থেকে ছুটিতে যাচ্ছে। তো মোটামুটি আমরা বিক্রি করা শিখবো। আমরা যেসব জায়গায় অ্যাকাউন্ট করেছি সেইগুলোতে আসলে আমাদের ইনকামটা কিভাবে বাড়াবো, আয় করাটা কিভাবে বৃদ্ধি করব, সেই জিনিসটাই কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। আমরা এখানে কিন্তু দুইভাবে, ঘরকন্নাতে যাদের অ্যাকাউন্ট আছে তারা আমরা দুইভাবে ইনকাম করতে পারি, আয় করতে পারি। একটা হচ্ছে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজগুলো শিখব, বা ছোট ছোট আমরা যে নলেজ গ্যাদার করব, ধরুন কন্টেন্ট লেখা, গ্রাফিক ডিজাইনের কাজ করা ছোট পরিমাণে, এই জিনিসগুলোকে আমরা বিক্রি করব কাদের কাছে, আমাদের নিকট, আমরা আপনাদের কাছে পারচেস করে নিব বা হায়ার করব। একটা উপায়। তারপরে হচ্ছে আর একটা উপায় হচ্ছে যে আপনি আমাদের এখানে যে প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিসগুলো আছে সেইগুলো মানুষের নিকট বিক্রি করা। এখন বিক্রি করা মুখে বললে তার হবে না, এটাতে অনেকগুলো টেকনিক্স আছে, কিভাবে সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, বিক্রিটা করতে সহজ পদ্ধতিগুলো অনুসরণ করা যায়, এইগুলো ব্যবহার করা বা জানার মাধ্যম দিয়ে কিন্তু আপনার এই সেলসের জিনিসটাও আয়ত্তে চলে আসবে এবং আপনি এখান থেকেও ছোট ছোট রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা এই পদ্ধতির আজকে প্রথম ক্লাস শুরু করি, যেটাকে আমরা বলছি সেলস। এই সেলস জিনিসটা আগে শিখবো। তার আগে আমরা একটু যে ঘরকন্নার ভিতরে চেঞ্জ হয়েছে সেই জিনিসটা একটু পরিষ্কার করি। যারা প্রথম ব্যাচের এখানে মানুষ তো বেশি, আপনাদের জানা জরুরি। এখন থেকে কিন্তু আমাদের দুই ধরনের অ্যাকাউন্ট ঘরকন্নাতে দেখা যায়। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট মানে ফ্রি। আমাদের সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের মধ্যে বলা হয়েছিল যে তোমার 1,000 টাকা জমা রাখাটা ম্যান্ডেটরি নয়, জরুরি নয়। তুমি যদি বিজনেস পারপাসে আমাদের কাছে জমা রাখো, যেহেতু এটা ফেরতযোগ্য টাকা, তুমি যে কোনো সময় উঠাইতে পারো। যদি তুমি বিজনেসে করার জন্য আগ্রহ প্রকাশ করো যে আমি বিজনেসের সাথে যুক্ত হচ্ছি, আমার তো মাত্র 1,000 টাকা, কিন্তু এদের থেকে কোটি কোটি কয়েকটা টাকার, মানে দেখা যায় তিনটা চারটা বিজনেস নিয়ে কয়েক কোটি টাকার বিজনেসের সাথে আমি একজন ক্ষুদ্র মানুষ মাত্র 1,000 টাকা দিয়েও তাদের ব্যবসার সাথে অংশীদার গ্রহণ করা, তাদের ছায়াতলে থাকা, যে তারা অনেকগুলো জিনিস নিয়ে বিজনেস করছে। আমি একটা ছোট্ট মানুষ, আমি কথার কথা রংপুর থেকে, মাদারীপুর থেকে, নীলফামারী থেকে ছোট্ট একটা অ্যামাউন্টে দেওয়ার মাধ্যমে আমি ঢাকা শহর বেইজ একটা কোম্পানি বা প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমিও ব্যবসায়ী হিসেবে নিজেকে সম্পৃক্ত করা, এইটাকে নাম দিয়েছি বিজনেস অ্যাকাউন্ট। এটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে থাকতে পারবেন, না চাইলে এখান থেকে আপনি টাকা নিয়ে আপনি এখান থেকে নর্মাল অ্যাকাউন্ট, যেটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো এই হলো আমাদের এই জিনিসটা আপনাদেরকে একটু অ্যানাউন্স করা। আর প্রথম যারা 13, 14, 15 তারিখে বা যারা বিজনেস অ্যাকাউন্ট হিসাবে 1,000 টাকা জমা দিয়েছিলেন
টাকাটা তো রয়েছেই। গত 15 দিনের মধ্যে 12 দিন আমাদের অফিস ওপেন ছিল, খোলা ছিল, বা বিজনেস 12 দিন আমাদের পরিচালনা হয়েছিল, বাকিগুলো আমাদের অফিসে বন্ধ ছিল, শুক্রবার বন্ধ ছিল। সেই হিসাবে কিন্তু 12 দিন আমাদের 10 টাকা 29 পয়সা অলরেডি আমাদের 1,000 টাকার বিপরীতে জমা আছে। যেহেতু 1 মাস অন্তর অন্তর এই প্রফিটগুলো আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, অটোমেটিক্যালি যোগ হবে যখন 1 মাস আপনার 1,000 টাকার বয়স পূর্ণ হবে। যারা 13-14 তারিখে দিয়েছেন, 15 তারিখে দিয়েছেন, যেদিনই দেন না কেন, 1 মাস যেদিন যার পূর্ণ হবে, 1 মাস অনুযায়ী 30 দিনে আপনার যে প্রফিটটা আসে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যে 1,000 টাকা জমা দেওয়া আছে সেটার মধ্যে যুক্ত হয়ে যাবে, আপনার দেখতে পাবেন। তাহলে এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করলাম। তাহলে এখন 10 টাকা, তাহলে 1,000 টাকা দিয়েছিলেন 15 দিন আগে, সেটা এখন 1,010 টাকা 29 পয়সা হয়েছে। আবার হয়তো আরো 15 দিন পর যখন 1 মাস পূর্ণ হবে তখন হয়তো 1,020 টাকা 30 টাকা হবে। হয়তো 5 মাস পর দেখা গেল এটা 1,200-1,300 টাকা হয়ে গেছে। এটা হলো আপনার অটোমেটিক্যালি আপনার আয়টা আসতেই থাকবে, ডে বাই ডে আসতেই থাকবে এটা। তাহলে এটা আমাদের একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যেটা আছে, এটা আমাদের যেহেতু কোনো বিনিয়োগ নাই, আমরা একটা টাকাও দেইনি, তাহলে আমরা আমাদের মেধা, আমাদের স্কিল ব্যবহার করে আমরা ইনকাম করা শিখব। আমাদের প্রোডাক্ট বা পণ্যগুলো আপনি বিক্রি করে দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে একটা রেভিনিউ বা ইনকাম জেনারেট করবেন। তা তখন আমরা তাই বিক্রি যেহেতু করতে হবে, তো সেলস কাকে বলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আজকে আমরা সেলসের প্রথম পর্ব নিয়ে ক্লাস করবো, একটু মনোযোগ দিয়ে শুনি, আপনাদের জন্য সহজ হবে। আমি চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। তাহলে আপনি প্রথমে আমরা বেসিক যে জিনিসটা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, সেলস মানে বিক্রি নয়। সেলস মানে আমরা মনে করি বিক্রি করা, না, এটা বিক্রি করা যদি মনে করি তাহলে আমার জন্য এটা কঠিন মনে হবে। বিক্রি করে দিয়ে টাকা আমি তাদেরকে দিব, তারা সেখান থেকে আমাকে কমিশন দেবে, এটা যদি মনে করেন আপনি, তাহলে আপনি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কোনোটাই বিক্রি করতে পারবেন না। কঠিন মনে হবে যে আমি মেয়ে মানুষ, ঘরের মধ্যে থাকি, আমার কোনো চেনা জানা নাই, কার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করব, কার কাছে এদের সার্ভিস সম্পর্কে মানুষকে বলবো, আমার তো কেউই নাই। তার মানে আপনি বিক্রি করার চিন্তা করছেন বিধায় এই জিনিসটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে। এখন আমি যদি এটা মনে করি, আচ্ছা বিক্রি মানে বিক্রি, সেলস মানে বিক্রি করা, যদি চিন্তাটা মাথায় না নিয়ে আমি যদি এটা মনে করি বিক্রি করা মানে কাউকে একটা সমস্যার সমাধান দেয়া, বিক্রি করা মানে কাউকে একটা সমস্যার সমাধান দেয়া। সাপোজ আমি আপনাকে এটা বলছি, আপনি চিন্তা করবেন এদের কি প্রোডাক্ট আছে। আপনি তো এতদিন জেনেইছেন অ্যাকাউন্ট করতে গিয়ে, এডু পরিবার ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এরা পড়াশোনা করায়, অনলাইনে পড়ায়। তার মানে এটা একটা তাদের ব্যবসা। আর একটা ব্যবসা হলো বই। তারা বই অনলাইনে বিক্রি করে, গল্পের বই, একাডেমিক বই, বা বই ভাড়াতেও তারা দেয়, তাদের একটা বিজনেস। এরপরে আপনি মনে করেন এদের আছে ল্যাপটপ, এটা দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসে, এই সেইগুলো মানুষের কাছে কম মূল্যে ভালো মানের একটা জিনিস তারা বিক্রি করার জন্য কাজ করে। তাহলে ল্যাপটপ একটা বিজনেস। এদের হজ এবং ওমরা সার্ভিস আছে, যারা হজে যান প্রতি বছর বা প্রতি মাসে, যারা ওমরাতে যান, এদেরকে হজ এবং ওমরা করার জন্য একটা ব্যবস্থাপনা বা এদের একটা প্রতিষ্ঠান আছে। তাহলে এটাও এদের একটা প্রোডাক্ট বা সার্ভিস বলতে পারেন, তাই না? এদের আইটি বিজনেস আছে, ওয়েবসাইট তৈরি করে দেওয়া বা ডিজিটাল এজেন্সির সার্ভিসগুলো দেয়া, এটাও তাদের একটা বিজনেস। এদের অনলাইন মার্কেট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা বিক্রি করে। তো এটাও তাদের একটা প্রোডাক্ট। তো এই যে মাল্টি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, আপনি এখন চিন্তা করুন যে এগুলো এখন বিক্রি কিভাবে করব। আমি তো মেয়ে মানুষ, আমার চেনা জানা নাই, ঘরের মধ্যে থাকি, মোবাইলটাই হাতে আছে, তাই আমি কেমনে কি করে বিক্রি করব? আর বিক্রি না করে তো পয়সা আসবে না, টাকা আসবে না। তো এখানে কিভাবে আমি আয় জেনারেট করব, এটা স্বাভাবিকভাবে মনে আসে কিনা? আমি যে এতটুকু বলছি এইটা কি আসলে বাস্তবতা কিনা, যে আমি কিভাবে বিক্রি করবো, এটা কি সবার মনে আসে না? একটু কমেন্টস করেন তো, যে আপনি কিভাবে বিক্রি করবেন। বিক্রি করতে তো লজ্জা লাগে, কিভাবে বলবো, আমি তো জানিও না কিভাবে বিক্রি করে। হ্যাঁ, হয় ঠিক তো, আছে হয় কিনা, তো। আমার এই কথাগুলোর সাথে আপনাদের বাস্তবতা মিল হ্যাঁ, আছে হ্যাঁ, কিনা? হ্যাঁ স্যার, হয় স্যার। বাস্তবের জি সাথে মিল আছে। আসে, জি স্যার আসে। আচ্ছা, জি স্যার আসে, তার মানে আমি এতটুকু যা বলছি এটা বাস্তবতা, সবার সাথেই এই জিনিসটা কিন্তু ঘটে। তাহলে আমরা সেখান থেকে বের হব কিভাবে? মজার বিষয় কি জানেন, যে আমরা এখানে যারা আছি আপনাদেরকে আস্তে আস্তে আমরা এমনভাবে গড়ে তোলার চেষ্টা করব যে আপনারা এই স্বাভাবিক জায়গা থেকেই সুন্দর একজন বিক্রেতা, প্রফেশনাল একজন বিক্রেতা হয়ে যাবেন মনের অজান্তেই। আপনি বুঝতেও পারবেন যে আপনি একসময় কিছুই বুঝতেন না, সেই মানুষটা এখন বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস অন্যর কাছে বিক্রি করতেছেন খুব সহজেই।
এটা এখন কঠিন মনে হচ্ছে, অসম্ভব মনে হচ্ছে। ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি ক্লাসগুলো, একটু বিক্রির ক্লাস বা মার্কেটিং ক্লাসগুলো নিয়মিত দেখেন, আপনার কাছে খুব ইজি মনে হবে। তো চলেন আমরা একটু আর একটু ইজি করি। তাহলে বিক্রি মানে বই আজকে আছে থেকে তা আমাদের অ্যাকাউন্ট যুক্ত করবেন না স্যার, এই ইয়াতে ঘরকন্যার সাথে স্যার? আমরা একটু ক্লাসটা করি, আমরা ইনশাল্লাহ সকল প্রশ্নগুলো পড়ে নেব, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে যে আমরা বিক্রি মানে আজকে থেকে জানবো একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা। বিক্রি করে টাকা উপার্জন করে দিব কোম্পানিকে, কোম্পানি আমাকে কমিশন দেবে, এইটা চিন্তা বাদ দেন। বিক্রি মানে আমি একটা সমাধান যে দিব, এদের প্রোডাক্ট কি আছে, এরা কি ধরনের সমাধান দেয় আসলে, সেই সমাধান বিক্রির পরিবর্তে যদি সমাধান কথাটাকে যদি একটু নিয়ে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কষ্টের সাথেই স্বস্তি শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তার মানে মানুষ আমরা নানান ভাবে কষ্টের মধ্যে থাকি, টেনশনে থাকি, পেরেশানিতে থাকি, পারিবারিক ঝামেলা, সন্তান নিয়ে ঝামেলা, বাবা মা নিয়ে ঝামেলা, নিজের জীবন ইয়ে নিয়ে ঝামেলা, যত রকম প্রবলেম আছে আল্লাহ তাআলা সেইখানে নিজেই আবার বলেছেন প্রতিটা মানে কষ্টের সাথে স্বস্তি শব্দটা রেখেছেন। এই শব্দটা প্যারালালি রাখার একমাত্র কারণ হচ্ছে যে বান্দা বা বান্দিরা, ভয়ের কোনো কারণ নাই। তোমরা একটু সাময়িক যদি অসুবিধার মধ্যে তোমরা পতিত হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তোমাকে সেখান থেকে উত্তরণ করবেন, তোমাকে স্বস্তি দান করবেন। তো এই শব্দটা কেন আমাদেরকে জানানো, যে দেখো হঠাৎ করে একটা সমস্যা হয়ে ভেঙে পড়ার কারণে স্বস্তি শব্দটা মাথায় রেখো। তাফসিরগুলো যদি একটু পড়েন তাহলে এই জিনিসগুলো পাবেন, যে স্বস্তিটা নিয়ে আসার মানেই হলো আল্লাহ তাআলা আমাদের পরক্ষণেই বোঝাতে চাচ্ছেন স্বস্তিটাকে তুমি মাথায় নাও যখনই তোমার সমস্যা হবে। তাহলে এখন আমার তো সেলস কোর্স বিক্রি করতে হবে, বিক্রি করতে না পারলে তো এরা কমিশন দেবে না, আর কমিশন না দেবে আমি এখানে থেকে লাভটা কি? তাই অবশ্য আমার তো সময়ও অনেক পাই, আমি ঘরের মধ্যে যথেষ্ট সময় আমার হাতে আছে, কিছুই করতে পারছি না, কিন্তু কিছু একটা করতে চাইতেছি, কি করা যায় এখন? তাহলে আমি বিক্রি শব্দটার সাথে যদি আমি একটা সমস্যা এটা মনে করি, বিক্রি করা মানে কাউকে প্রবলেম সলভ করা। আমি আমার আশেপাশে খোঁজ করব, আমার ডানে কোন আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, বামে কে আছে, আমার পারিবারিকভাবে নিকট আত্মীয় কে আছে, হাজবেন্ডের দিক থেকে কে আছে, নিজের ফ্যামিলির দিক থেকে কে আছে। আচ্ছা ওদেরকে কিভাবে কোন ধরনের সমস্যার সমাধান করা যায়। আচ্ছা সাপোজ এদের তো মনে করেন বই আছে, আচ্ছা আমার নিকটাত্মীয় বই কারা কেনে, কেন বই কেনে, বই কি পড়ার জন্য কেনে নাকি বাচ্চার জন্য কেনে? ওরা তো বই কিনতেই হয়, আচ্ছা ওদেরকে যদি একটু কম দামে দেয়া যায় তাহলে কেমন হয়? এইটা একটা চিন্তা ভাবনা এইভাবে করা। আবার চিন্তা করুন, আচ্ছা ল্যাপটপ তো শুনলাম কি জন্য কিনতে চাইছে, অথবা আমার অমুকের তো মানে ল্যাপটপ লাগবে একবার শুনেছি, অথবা জিজ্ঞাসা করে দেখি তো, যে তোমার তো তুমি ইন্টার পড়ো, বা ল্যাপটপের তোমার প্রয়োজন কিনা। সাপোজ এইভাবে, আচ্ছা ওদের পরিবারে কে যেন হজ ওমরায় যাবে শুনলাম, অথবা কে যেন গিয়েছিল, আমি শুনেছি যে ওরা ওমরা না হজে গিয়েছে। হ্যাঁ, তাহলে এই যে আপনি এভাবে যদি একটু খুঁজতে থাকেন আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে যদি চিন্তা করেন যে আমার পারিবারিকভাবে নিকটাত্ম কারা কি নিয়ে কোন প্রবলেমে আছে, বা কি জিনিসটা তাদের মানে আগ্রহের জায়গাটা কাজ করে, সেইটা যদি একটু খুঁজে বের করা যায়, মনে মনে কেউ জানলোই না, আপনি নিজে নিজে একটু চিন্তা করুন, একটু বসে দেখে একটু খোঁজ করি কার কার কি ধরনের জিনিস রাখতে পারে, বা এইগুলো তাদের কাছে আমি উপস্থাপন করতে পারি, এগুলো পেয়ে যদি তাদের একটু উপকার হয়, তাদের যদি কোনো প্রবলেম সলভ হয়, তাহলে তো অসুবিধা নেই। আমি তো বিক্রি টিক্রি এগুলো মাথায় না, যে আমি তাদেরকে একটু পৌঁছায় দিলাম এই শব্দগুলা, এই প্রোডাক্টগুলো চিনাইয়ে দিলাম। তাহলে এটা যদি আমি প্রথম কাজ হলো আজকের ক্লাস থেকে মাথায় রাখবেন, বিক্রি করা মানে যে বিক্রি করব কিভাবে, আর কিনবে মানুষ কেন আমার কাছ থেকে, এই জিনিসটা না দিয়ে আমি চেষ্টা করব প্রথম ফাইন্ড আউট করার কাকে কাকে কিভাবে সমাধান দেয়া যায়, সমাধান করানোর ব্যবস্থা করা যায়। এইটা হলো প্রথম কাজ। আচ্ছা তাহলে দ্বিতীয় জিনিসটা হলো, তাহলে আজকে থেকে আমি এটা মনে রাখবো, আমি বিক্রি করি না, আমি সাহায্য করি। আমি কি করি, আমি এখন থেকে নিজেকে বলবো আমি বিক্রি করি না কাউকে, আমি সাহায্য করি। আপনি বলতে গিয়েও যদি কোনো না কোনো বাক্যে, তুই কি এগুলো বিক্রি টিক্রি করস নাকি, না বা বিক্রি করি না, তোমাকে হেল্প করার জন্য আমি বলছি আপু বা আন্টি অথবা ভাই, যে যাকে যার সাথে কথা হবে ওই রিলেশন ধরে কথা বলা, যে আমি আসলে সাহায্যের জন্য, তোমার যদি উপকার হয়। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, তাই আপনার জন্য আরো সহজ হবে। তাই আমি এখন থেকে বিক্রি করব না, আমরা এখন থেকে কাউকে সাহায্য করার জন্য কাজ করব। এটা হয়ে মাথায় নেয়া। তো একটু এক্সাম্পল গুলো দেখি। বিক্রি করার জন্য আসলে তিনটা কাজ করা জরুরি। প্রথম কাজ হলো, বিক্রি করতে হলে আগে তো চেনাতে হবে আপনি কার কাছে কি সেল করবেন, কার কাছে কি সমস্যার সমাধান করবেন, কিভাবে সাহায্য করবেন। আপনাকে তবে জানতে হবে আসলে এদের প্রোডাক্ট কি, সার্ভিস কি। এরা বাজারে তো হয়তো এদের মধ্যে প্রোডাক্ট আরো অনেকের কাছেই আছে,
তাহলে কেন এদেরটা মানুষ কিনবে, বা আমি কেন এদের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব বা কনফিডেন্সের সাথে বলতে পারবো, যে বলার মধ্যে কোনো রকম ভীতি কাজ করবে না। তাহলে প্রথম কাজ হলো বিক্রি করতে হবে আপনাকে আগে চিনাতে হবে এবং চিনতেও হবে যে আমরা কি বিক্রি করি, কিভাবে বিক্রি করি, কোন উপায়ে বিক্রি করি, কি কি সুযোগ সুবিধা আমাদের কাছে আছে, এগুলো আপনাদের কাছে আমাদের কাছে জানতে হবে, যেগুলো আমরা ক্লাসের মধ্যে জানিয়ে দেব। এরপরে আপনি আপনার কাদের কাদের কাছে যাওয়া যায় সেগুলো লিস্ট করা, মনে মনে মানে রাখা যে আমি অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, এবং তাদের কাছে আমি এই জিনিসগুলো চেনাবো। তাই প্রথম কাজ হলো চেনানো। কারণ আপনি না বলে তারা তো জানবেই না আপনি কি করেন। আপনি ঘরে বসে আগেও যেভাবে ছিলেন সেভাবে, তো আপনাকে কিছু না কিছু ভাবে কথা তো উপস্থাপন করতে হবে, বলতে হবে, জানাইতে হবে। কারণ আপনি না জানালে তো তারা জানবেন আপনি আসলে কি করতেছেন ঘরে বসে। তাহলে আপনার দায়িত্ব হলো জানানো, বিক্রি নয়। আপনি বিক্রি করার জন্য তাকে জানাচ্ছেন না, ভাই আমি এটা নিয়ে কাজ করি আপু, এটা আমি আপনাকে জানালাম। যেমন আমি দুইটা এক্সাম্পল করেছি, প্রত্যেকটা এক্সাম্পলের সাথে প্রথম কাজের এক্সাম্পল দুইটা। আপু আমি একটা নতুন জিনিস বা অফার নিয়ে কাজ করছি, ভাবলাম আপনাকে একটু জানাই বা তোমাকে একটু জানাই। তখন উনি কি বলবেন, উনি বলবেন আচ্ছা তাই নাকি, কি নিয়ে কাজ করো বলো তো দেখি। এটা একটা হতে পারে। আমি আবার অবলিক দেব আরেকটা দিছি, আপু আজ মনে হলো আবার আপনার সাথে একটু কথা বলা দরকার, হয়তো আপনি আগেও কথা বলছেন, আপনার কি একটু সময় হবে, বা আপু তোমার কি একটু সময় হবে। আপনি এভাবেও তার কাছে শুরু করুন। তো প্রথম কাজ হলো আপনাকে তো চেনাতে হবে, যে চেনানোর সিস্টেমটা তাকে একটা সম্বোধন করে তার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করা। আমি কিছু করছি আপনি জানান, যদি মনে করেন যে বান্ধবীকে জানাই তো কোনো অসুবিধা নাই, আমার আন্টিকে জানাই তো অসুবিধা নাই, আমার আম্মুকে জানাই তো অসুবিধা নাই, আমি আমার হাজব্যান্ডকে জানাই তো অসুবিধা নেই, আমি আমার দেবরকে ননদকে জানাই তো অসুবিধা নেই, আমার শাশুড়িকে জানাই তো কোনো অসুবিধা নেই। জানাই অসুবিধাটাকে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি, দেখো তো এটা কেমন, এরা তো এইভাবে বলে, আমি তো ক্লাস করি এদের সাথে, জিনিসটা আসলে কতটুকু অথেন্টিক। এটু ভাবে তো শুরুটা করা যেতে পারে। তাহলে প্রথম কাজ হলো আপনাকে আগে মানুষের সাথে কথা বলার স্টার্টিংটা করতে হবে, যে আমি এটা নিয়ে কাজ করছি বা করতে যাচ্ছি, এটা কেমন হয় বলো তো। এই জিজ্ঞেস করার মধ্য দিয়ে তাদের সাথে কিন্তু অলরেডি পৌঁছাইয়া দেওয়া হইবে যে আপনি কিছু একটা করতে যাচ্ছেন, কিছু একটা করছেন। দ্বিতীয় কাজ হলো আপনার আশেপাশে, আমি বলছি আমার আশেপাশে বলুন, আপনার আশেপাশে, যদি আমি এখানে আপনার শব্দটা লিখি, আপনার আশেপাশের কোন মানুষটিকে কি ধরনের সাহায্য করব। আমি একটু আগেও বলছি আশেপাশে কোন মানুষটা কি ধরনের সাহায্য, কাকে বাচ্চা, কার বাচ্চাকে পড়ানোর কথা বলা যেতে পারে, কার ঘরে ল্যাপটপ প্রয়োজন হতে পারে, কার ফ্যামিলিতে হজ ওমরায় যাওয়ার মানে সম্ভাবনা আছে, কার ফ্যামিলি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনে যেটা আমরা চাইলে বিক্রি করতে পারি, কার ফ্যামিলিতে ওয়েবসাইটের দরকার হতে পারে। এই জিনিসগুলো আমাদের প্রোডাক্টের উপর বেস করে আপনি একটা লিস্ট করা, মনে মনে মোবাইল একটা নোট করবেন যে আমি অমকের অমকের তমকের এদের কাছে এই জিনিসগুলো আমি এত পরিচালনা, যেমন আমি এখানে ব্যাকেটে বসি, আপু আপনার কে যেন ওমরা করেছিল, আপনি ওমরা করার আগে দাওয়াত দিলেন না কেন, তোমার কি দরকার, না আমি ওমরা সম্পর্কে এক জায়গা থেকে একটু জানছি, ওরা ওমরা নিয়ে কাজ করে, আমি ওদের সাথে একটু কাজ করছি। তা আসলে যে ওমরাতে গিয়েছে তার সাথে যদি কথা বলতাম, তাহলে বুঝতাম যে আসলে এরা যেটা বলে বা আসলে ওমরাতে এগুলো হয় কিনা। না আমার তো কেউ ওমরা করে নাই, তাই নাকি, তা আমি ওমরা নিয়ে কাজ করছি, আমি এই জিনিসগুলো জানছি, আপু তোমাকে একটু জানাই বা আপনাকে একটু জানাই জিনিসটা আসলে ঠিক আছে কিনা। তাহলে এটা শুরুটা করলাম, তাই আমি একটা মানুষ ধরে। অথবা যদি আমি এডু পরিবার নিয়ে কাজ করতে চাই, আপু আপনার বাচ্চাটা যেন কোন ক্লাসে পড়ছে, এটা যদি একটু জিজ্ঞাসা করেন, ও ক্লাস 5 পড়ে, ও আচ্ছা তাই না, 5-এ পড়ে, মার্শাল্লাহ খুব ভালো, বলবেন না, কিছু বলবেন না, না আমিও একটা ওই এডুকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছি তো অনলাইনে, ওদের সাথে আমি আছি, ওরা আবার 6 থেকে 10ম শ্রেণীতে পড়ায়, সকল সাবজেক্ট পড়ায়, মেডিকেল স্টুডেন্টরা, বুয়েটের স্টুডেন্ট ওরা পড়ায়, ভালোভাবে পড়ায়, মাসে মাত্র 500 টাকা নিয়ে পড়ায়, সব সাবজেক্ট পড়ায়, তাই নাকি। তাই এটা কিভাবে কি করা আমি তো অনলাইন বুঝি না। এই যে একটা অ্যাপ্রোচ করা। তারপরে হচ্ছে গা, আপু তুমি কম দামে না ভালো ল্যাপটপ খুঁজতেছো শুনলাম, অথবা আচ্ছা তুমি না বলছিলে একটা ল্যাপটপ প্রয়োজন আছে, বা তোমার অফিসের কার জন্য একটা ল্যাপটপ দরকার আছে। তো এই জিনিসগুলো, এই যে আমি যে শুরু করছি তাকে জানাচ্ছি আশেপাশের মানুষকে, তাহলে এইভাবে কথা বলে কিন্তু শুরু করা যেতে পারে। আপু তুমি না বই পড়তে পছন্দ করো, আন্টি তোমার না বই পছন্দ হয়, ভাই তুমি না বই কিনতে চেয়েছিলা। এইভাবে এই জিনিসগুলো নিয়ে আপনি কথাগুলো নিয়ে কাজ করতে শুরুটা করতে পারেন। তৃতীয়ত আমি কিন্তু বিক্রির কথা কোথাও বলছি না, আমি যা জানাচ্ছি এখানে, বা জানার চেষ্টা করছি আশেপাশে মানুষ কে কি চায়। তারপর দিনে অন্তত একজন বন্ধু, বান্ধবী বা আত্মীয়র কাছে আমাদের যে পণ্য বা সার্ভিসগুলো আছে, একটু পর আমি পরিচয় করে দেবো সবগুলো, সেইগুলোর অভিজ্ঞতা শেয়ার করা।
বা আমাদের পক্ষ হতে দেওয়া বিষয়গুলো নিকট শেয়ার করা। আপনি তো জানেন না, আপনি ইউজই করেন নাই, আপনি ভর্তিও হন নাই 6 থেকে 10 ঘন্টা, আপনি তো এটা পড়ার দরকার নাই। তা আপনি সিক্স এডু পরিবারের স্পেশালিটি বুঝবেন কিভাবে? তো এটা শেয়ার করা যাবে না। ল্যাপটপ নিজে আপনি কখনো কেনেন নাই, তা আপনি কিভাবে আরেকজনের কাছে শেয়ার করবেন? হয় যেমন আপনি নিজেও কখনো জান নাই, তাহলে কিভাবে শেয়ার করবেন? আপনি কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কেনেন নাই, আপনি কিভাবে শেয়ার করবেন? তো সেইটা কিভাবে করা যায় দেখুন। আপু আমি আর আপনার কাছে লুকাইতে পারছি না, অথবা আন্টি আমি একটু গোপন রাখছিলাম, দেখেন তো আমি এদের সাথে এই জিনিসটা নিয়ে কাজ করছি, এটা কেমন জিনিসটা, ঠিকঠাক আছে কিনা, এটা ভালো কিনা, একটু দেখেন না, আমি তো বুঝি কম, আপনারা তো অভিজ্ঞ মানুষ। তাহলে আমি এই জিনিসটা সম্পর্কে নানান একটা এই কথার মাধ্যম দিয়ে তাকে তিনোটা, যে তিনটা কাজ, এই তিনটা কাজের একটাই মাত্র উদ্দেশ্য হলো বিক্রি করার পরিবর্তে কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কে আপনি তাদের কাছে উপস্থাপন করা, প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে তাদের কাছে জানানো, নিজে অজ্ঞত বশতে বা নিজে অজানা অবস্থায় তাদের কাছে জানানোর চেষ্টা করা। আপু আমি নিজে আর যদি কেউ ইউজই করেন, অনেকে আছে যারা আমাদের কাছে ল্যাপটপ নিয়েছে আপনাদের মধ্য থেকেই, কেউ হয়তো বইও আমাদের কাছে কিনছেন, বা আমাদের তাদের সন্তানের কেউ না কেউ পরিবারে হয়তো বা আছেন, তারা তো কম বেশি আমাদের বিষয়ে জানেন। সেই ক্ষেত্রে যদি কোনো মানুষ হয়, আপু আমি এটা নিচে ইউজ করছি, বা ভাবি আমি এটা নিজে ব্যবহার করছি, খুব ভালো আলহামদুলিল্লাহ, আপনি এখান থেকে দেখতে পারেন, আমার মনে হয় ভালো হতে পারে। তো এই যে এই জিনিসটাগুলো করা, এই তিনটা জিনিস যদি আমরা একটু চেষ্টা করি, ট্রাই করি, এই জিনিসগুলো দেখেন আমরা ট্রেনিং দিলে কি হবে। বেসিক্যালি তো এইটুকু কাজ যদি আমার নিজের জায়গা থেকে আমি না করি বা আপনারা না করেন, তাহলে তো মানুষ আপনি যে কি করবেন, কি করতে যাচ্ছেন, বা কাউকে যে হঠাৎ করে আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন, মানুষ এটা জানবে জানবে না তো। যখন আস্তে আস্তে কথাবার্তা শুরু হবে ফেসবুকে, তারপর পোস্ট করার পরে তখন তো ওই যে আগে কথা হয়েছিল, তখন জানবো আচ্ছা তাই তুমি শুরু করেছো, তোমার ফেসবুকে তো আমি এই জিনিসটা দেখলাম তুমি শেয়ার করেছো, তখন আপনার জন্য একটু সহজ হবে। তাহলে আসলে আমরা এই বিক্রি করার জন্য এই তিন ধরনের টেকনিকগুলো আমরা নিজের আয়ত্তে আনার চেষ্টা করব। চলুন এবার পরের স্টেপে যাই, আমরা এখন কি করব, কি কি প্রোডাক্ট বা সার্ভিস আমাদের কাছে আছে একটু এই সম্পর্কে আইডিয়া দিই। আপনারা তো অ্যাকাউন্ট খুলেছেন, আসলে তো অ্যাকাউন্ট খুললে তো আর সেল করা হবে না, বিক্রি হবে না, আগে আমাদের সম্পর্কে এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে। তাই চলুন আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত আমাদের কাছে বই আছে, বই আছে মানে প্রতিষ্ঠানের নাম এটা, এবং বই বিক্রিটা আমরা সবচেয়ে ইউনিকভাবে দুইটা জিনিস বাংলাদেশে করি যারা কেউ করে না। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কম মূল্য বই, আপনি এটা যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন। আমাদের ধরেন বাংলাদেশের পপুলার বই বিক্রেতা রকমারি, বই সদাই, বই বাজার, ওয়াফি লাইফ, এরকম বেশ কিছু নামকরা অনলাইন বেজ প্রতিষ্ঠান আছে যারা বই অনলাইনে বিক্রি করে। অথবা আপনার নিকটস্থ লাইব্রেরি আছে। আমার কথা হলো আপনি যে বইটা কিনতে আগ্রহ প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ করেন, ওটা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সবচেয়ে কম মূল্যে, সে যদি 5 টাকাও হয়, আবার এই যে যে একটা আপনি কম পেয়েছেন কথার কথা, 290 টাকার বই অনলাইনে এটা রকমারি 300 টাকা বেচে, অন্যরা 310 টাকা বেচে, এবং আপনার বাড়ির কাছে লাইব্রেরিটা 280 টাকা বেচে। তারপরে যদি আমাদের কাছে বলেন, আমরা চেষ্টা করবো এটাকে 275 বা 70 টাকা বিক্রি করার। কারণ আমরা একেবারে সোর্স, যেখানে বই তৈরি হয় বাদাই হয়, বাংলা বাজার, নীলক্ষেত, এই দুইটা জায়গায় ঢাকা থেকে সারা বাংলাদেশে বইগুলো যায়, সেই সব জায়গায় আমাদের অলরেডি প্রতিষ্ঠান নেওয়া আছে, দোকান রয়েছে, লোকজন রয়েছে। আপনার চাহিদার সঙ্গে বই সবচেয়ে কম দামে দেওয়ার জন্য আমরা এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এই একটা বিষয়। তারপরে আমাদের এখান থেকে বই ভাড়া নিয়ে পড়া যায়। আপনার টাকা নাই কিন্তু বই পড়তে ভালোবাসেন, বা আপনি চাইতেছেন যে একবার এত টাকার বই না কিনে মাত্র নাম মাত্র কথা কথা 500 টাকাতে বই না কিনে আমি 50 টাকা দিয়ে যদি বইটা ভাড়ায় পড়া যায়, তাহলে তো আমার আর 500 টাকার খরচ করার প্রয়োজনই নেই। তাহলে সেই বই ভাড়ার পদ্ধতিটা বা সিস্টেমটা কিন্তু আমাদের কাছেই আছে, বাংলাদেশে বই ভাড়া নেওয়ার কেউই কাজ করে না। তাহলে এটা আমাদের কাছে আছে। আপনি এটা অনেক, এই বইটা সম্পর্কে যে কম দামে বই বিক্রি বা বই ভাড়া নিয়ে যে পড়া যায়, এটা আপনি অনায়াসেই কিন্তু আত্মীয় বন্ধু বান্ধবের কাছে আপনি সহজভাবে এটা বলতে পারেন। তা বলছে কিভাবে, যে তুমি বই এতই পড়ে বই কেনার দরকার কি, বই ভাড়া নিতে পড়তে পারো তাই নাকি, এটা বই ভাড়া কারা দেয়, কিভাবে নেয়? তখন সে আপনাকে আগ্রহ সহকারে জিজ্ঞাসা করবে। তা আপনি আস্তে আস্তে সবকিছু তো জেনে যাবেন, আপনি সুন্দরভাবে তাদের কাছে ওই কথাগুলো বললে, অথবা আপনি ভাই আপু আমি ওদের সাথে কাজ করি, ওরা তো ঢাকা, ওদের ঢাকা অফিস, তুমি ওদের সাথে একটু ভাইদের সাথে কথা বলো, ওরা আপনাকে বোঝাবো, আমাদের কাছে ধরায় দিবেন, আমরা সুন্দর করে তার সাথে ম্যানেজ করে ফেলবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে সহজে দিতে পারেন। ল্যাপটপ আমরা কম মূল্যে দুবাই থেকে অফিসিয়াল ল্যাপটপ নিয়ে আসি। আপনারা যারা মোবাইল ইউজার আপনারা জানেন যে মোবাইল দুই ধরনের হয়, অফিসিয়াল আনঅফিসিয়াল। অফিসিয়াল ধরেন যে মোবাইলটার দাম 50,000, আনঅফিসিয়াল সেই মোবাইলটা হয়তো 30,000-এ পাওয়া যায়। সাধারণত এটাতে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, বা দোকানদার এটা দিতেও চায় না, ওয়ান টাইম বিক্রি করে দিল, এরপরে প্রবলেম হয়ে গেলে তোমার কোনো, আমরা তারা রিস্কটা নেয় না। আর অফিসিয়াল হলো যেগুলো বৈধ চ্যানেলে আমাদের দেশে মোবাইলগুলো আসে,
সেটার জন্য তারা সর্বোচ্চ 50,000 টাকা বেশি দিতে হয়, দামও বেশি। আবার কাগজপত্র পাওয়া যায়, ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায়। তো আমরা এই দুবাই থেকে অফিসিয়াল গুলো নিয়ে আসি। তো এই ল্যাপটপ গুলো, এই যে যেটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, এটারও দুইটা ভার্সন হয়। একটা হলো আনঅফিসিয়ালি আসে, একটা অফিসিয়ালি আসে। আনঅফিসিয়ালি মানে হাতে হাতে আসে, একজন আরেকজনকে পাঠায় দেয়। এইগুলো নিয়ে আসার পরে ধরেন বিভিন্ন জায়গায় যায়, এটা আবার আসল পার্সপাতে অনেক সময় চেঞ্জ করে, তারপরে হচ্ছে গা 2 নম্বরই করে, নিয়ে আসে একটা, ভিতরে দেয় আর একটা। আর আমরা সরাসরি দুবাই অফিস থেকে, ওখানে আমাদের অফিস সেট আপ, আমাদের একা নিজস্ব না, ওখানে আমাদের ফ্রাঞ্চাইজি, মানে আমরা তাদের সাথে বিভিন্ন দলের সাথে আমরা অংশগ্রহণ করছি, তাদের সাথে আমরা যুক্ত আছি। সেখানে দুবাই হতে সিঙ্গাপুর যায়, দুবাই হতে শ্রীলঙ্কা যায়, দুবাই হতে ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, বাংলাদেশে যেগুলো আছে সেই সব হাবের মধ্যে আমরা আছি। আমরা তাদের অফিসিয়াল ওয়ারেন্টিতে মালগুলো নিয়ে আসি, এবং আমরা ঢাকা থেকে সরাসরি যেভাবে নিয়ে আসি আমরা একটু চেক করি যে ঠিকঠাক আছে কিনা, ওইভাবে আমরা আবার সুন্দর করে জিনিসটা দেই। যে জিনিসটা দুবাই থেকে আসে সেই জিনিসটা আসলে তৈরি করা হয়েছিল আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র বা ইটালি, ইউরোপিয়ানদের জন্য তৈরি করা হয়েছিল, যেটা বাংলাদেশের জন্য জীবনেও এটা উৎপাদন হয় না। বাংলাদেশের যে মালগুলো নতুন অবস্থা আছে তার চেয়ে কয়েক গুণে বেটার পারফরমেন্স এগুলো দেয়, কারণ এগুলো তৈরি হয়েছিল বাইরের দেশের জন্য। এক একটা দেশের উপর নির্ভর করে এক একটা দেশের মানে কম জিনিসগুলো তৈরি হয়। যদি চীনেকে বলা হয় যে বাংলাদেশে বিক্রি করো, বাংলাদেশের মার্কেটে বিক্রি হবে, তখন তাদের ওই পার্টস পাতিগুলো বাংলাদেশ কেন্দ্রিকই দেয়, যেটা দাম বেশি দেবে না, ওদের কোয়ালিটিও হবে থাকে। কিন্তু এটা যখন আমেরিকাতে ব্যবহার করা হবে, এটা যখন কানাডাতে ব্যবহার করা হবে, তাহলে তাদের এটা চিন্তা ভাবনা, এই পার্টস পাতি অন্যরকম থাকে, যে না এটা ওয়ারেন্টি গ্যারান্টি উন্নত মানের, পার্টস পাতি উন্নত মানের দিতে হবে। তো সেই জিনিসগুলো যখন 6 মাস 1 বছর ইউজ করার পর তারা এটাকে বাদ দিয়ে নতুন একটা তারা ব্যবহার করে। ওইটাই আবার আমরা দুবাই একটা হাব আছে, সেখান থেকে এশিয়াতে আমাদের গরিব কান্ট্রিতে আসে, কিন্তু যেগুলো নতুন এসে অনেক বেটার সার্ভিস দেয়, কম দামে দেখাও, যেটা বাংলাদেশের 1 লাখ টাকা কিনতে হইতো, তারপরও বাংলাদেশি প্রেক্ষাপটে তৈরি করা, তার চেয়ে বেটার দেখা যায় 50-60 হাজার টাকা সেই জিনিসটাই পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা অফিসিয়ালি নিয়ে আসি, যেটা কোনো ওই যে হাতে হাতে হ্যান্ড বদল এগুলো নিয়ে আসি না। দ্বিতীয়ত, একটা জিনিস মিনিমাম আমরা আমাদের অফিসিয়াল গ্যারান্টি থাকে 3 বছর নিশ্চিন্তে যাতে ব্যবহার করা যায়। কারণ একটা জিনিস কষ্টের টাকা দিয়ে কিনে যদি এটা ব্যবহারই করা না যায়, তা আমরা এটা 3 বছর পর্যন্ত আমরা একটা গ্যারান্টি দিই, তুমি এটা ইউজ করতে পারবা। ইউজ করতে গেলে তোমার উইন্ডোজ প্রবলেম হতে পারে, তুমি ফিজিক্যাল ড্যামেজ যদি হয়ে যায়, গ্লাস ভেঙে গেছে, ডেস্কটপ তোমার চাপ পড়ে কিবোর্ড নষ্ট, সেইগুলো ছাড়া আপনারা যাতে নিরবিচ্ছিন্নভাবে 3 বছর ব্যবহার করতে পারে, সকল ধরনের আমাদের যত রকম সার্ভিসিং আছে, যত কিছু আছে, মানে পার্সপাতি ছাড়া, যেটা আপনি নিজে নষ্ট করে ফেলছেন সেগুলো ছাড়া, আমরা আপনাদেরকে 3 বছর নিরবিচ্ছিন্নভাবে এই জিনিসটা দিয়ে থাকি, যাতে আপনি জিনিসটা ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো আপনি জানবেন বা শুনবেন, যে আজকে আমার কাছে শুনবেন আসলে ল্যাপটপটা কিভাবে কি হয়, কোথা থেকে আসে, এটা যখন আরো সামনে জানবেন, তখন এটা কিন্তু যদি ল্যাপটপের কথা কারো মনে আসে বা আপনার কানের কাছে আসে বা আপনি যদি কাউকে বলেন, এটা তখন বিক্রি করা সহজ হবে। এরপর দেখেন এডুকেশনাল পরিবার, যেটা আমাদের একমাত্র, এটা যদি আপনারা অনলাইনে দেখেন, যে 10 মিনিটস, শিখো, এসিএস ফিউচার, এক্স নিন, অনেকগুলো অনলাইনে বড় বড় প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে বাচ্চাদেরকে পড়ায়। এখন অনলাইনে অনেক প্রাইভেট পড়ানো, তো আমাদের বাচ্চায় হয়তো টিচার এসে পড়িয়ে যায় বাচ্চাকে, অথবা আমি কোনো কোচিংয়ে দিলাম, সেখানে গিয়ে বাচ্চা পড়ায় আসে, বা মা বাবা নিয়ে যায় সেখান থেকে পড়ায় নিয়ে আসে। এখন তো ডিজিটাল যুগ, এখন অনলাইনেই বাচ্চাকে লাইভেই ক্লাস করানো যায়। এখন আমার বাচ্চাকে আমি চাইবো, একটা ধরেন আমি মফস্বলে আমার বাসা, আমি রাজশাহী বিভাগে বাড়ি, বা আমার পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি সাপোজ, বা বরিশালে বাড়ি, আমি চাইতেছি ঢাকার সেরা ছাত্রদের মধ্যে সেরা টপ স্টুডেন্ট বা স্যারদের সাথে ক্লাস করানোর, বা আমার বাচ্চাকে একটু বেটার কিছু শেখাইতে চাচ্ছি, যেহেতু আমার মফস্বলে আমার ওই রকম টিচারও পাবো না, বা আমার সামর্থ্য ওইভাবে নাই। তাহলে দেখা যায় এই 500 টাকা দিয়ে দেখেন দেশের সেরা ছাত্র বা প্রতিষ্ঠানগুলোর এখানে মেডিকেলে পড়তে আসে, ওদের হাত খরচ লাগে, মেডিকেলের ছাত্ররা পার্ট টাইম পড়ায়, বুয়েটের স্টুডেন্টরা পার্ট টাইম কোচিং সেন্টারে পড়ায়, 10 মিনিটসে পড়ায়, আমাদের সাথে পড়ায়, অনলাইনে অনেক প্রতিষ্ঠানে তারা পড়ায়, উদ্ভাস উন্মেষে তারা পড়ায়। এই টিচারগুলো কিন্তু এইসব স্টুডেন্টরাই আসে। এরা নিজেরা যেমন মেধাবী, তারা পড়ানোর টেকনিকগুলো জানে, কিভাবে নিজেরা পড়ে আসছে, সেইগুলো কিন্তু ছাত্রদের সাথে শেয়ার করে। তো এই জিনিসগুলো মাত্র 500 টাকা দিয়ে সব সাবজেক্ট দেওয়া, আবার ধর্ম থেকে বাংলা পর্যন্ত সব, আর ফিজিক্স ম্যাথ বাংলা এগুলো তো আছে, অঙ্ক ইংরাজি। তো এই যে জিনিসটা, এটা আপনার ফ্যামিলিতে বা আত্মীয় মধ্যে কেউ না কেউ তো 6 থেকে 10 পর্যন্ত পড়ে, আজকে পড়ায়, সামনে হয়তো বাচ্চা 5 থেকে 6-এ উঠবে। আমরা সামনের বছর ইন্টারমিডিয়েটও নিয়ে আসছি, আমরা ক্লাস 5ও নিয়ে আসবো, মাদ্রাসাও নিয়ে আসবো, ইংলিশ মিডিয়ামও নিয়ে আসবো। তখন এগুলো মার্কেটিংটা বা আপনার বিক্রি করা সহজ হবে। তারপরে আমাদের এখানে শিক্ষা উপকরণ, যেসব স্টুডেন্টরা ভর্তি হয়
তাদেরকে আমরা বই খাতা কলম ল্যাপটপ ক্যালকুলেটর মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল পর্যন্ত আমরা কিনে দিই বাচ্চার বাবা মায়েদেরকে। তাদেরকে সুদ মুক্ত কিছু কোনো সুদ দিতে হয় না, যে দামটা ওই দামটা আমরা তিনটা ভাগে বা চারটা কিস্তিতে আমরা তাদের কাছ থেকে নেই। আমরা তবু চাই বাচ্চাটা পড়াশোনা করুক, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ক্লাস করতে পারে না বা তার সে পরীক্ষা দিতে পারে না, এটার জন্য না হয়। বা একটু বড় ক্লাসে যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন তার ল্যাপটপ লাগবে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, এই ল্যাপটপের মানে জন্য যেন তার লেখাপড়া বিঘ্নিত না হয় সেটা আমরা কিস্তিতেই দিচ্ছি। বাবা মা যদি এগ্রিমেন্ট করে, বাবা মার সাথে আমাদের কথা হয়, কোনো সুদ টুদ নাই। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের এডু পরিবারের সিস্টেমটা আছে, আপনাকে তবে জানতে হবে কেন অন্যদের চেয়ে আলাদা। তারপরে সন্তানের জন্য শিক্ষা সুরক্ষা স্কিম আছে, যেসব সন্তানের বাবা মারা ব্যাংকে টাকা রাখে বাচ্চার নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে। আমরা বলছি ভাই হারামের দিকে না গিয়ে বাচ্চার জন্য হালাল কোনো ব্যবসা এডু পরিবারে ইনভেস্ট করা যায়, বা আমাদের বিভিন্ন প্রকল্পতে ইনভেস্ট করা যায়, যে 1 লাখ টাকা রাখলে দুই তিন হাজার টাকা আসে। সেখানেও বাচ্চার নিরাপত্তার জন্য একটা আপনি চাইলে একটা স্কিম রাখতে পারেন, সেই সুযোগটাও কিন্তু এডু পরিবারে আছে। তো এই জিনিসগুলো আমরা না বললে তো আপনারা জানবেন না, তাই আপনাদেরকে আগে সুন্দর করে আমরা জানাবো কি কি অফার আছে, কি কি সুযোগ আছে, কোন সময় কি জিনিসটা দেই, এটা আপনি জানার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকবেন, তাহলে এটা আপনি আর অন্যকে পৌঁছাইতে পারবেন। এরপর আল ইফাদা ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই জিনিসটা কি, এটা আমাদের হজ ওমরা। ভাই এই যে এখানে যারা আছেন সবারই একটা লাইফে হজ একবার অথবা ওমরা করার, অন্তত হজটা তো অনেক টাকা এখন, 6 লাখ 40 মিনিমামটা একান্ত মিনিমাম কস্ট সর্বোচ্চ 11-12 লাখ টাকা হয় যারা একটু 5 স্টার হোটেল টোটেল থাকে। কিন্তু ওমরাটা মোটামুটি একটু এখনো রিজনেবল আছে, 1,20,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে করা যায়। তো এই জিনিসটা অন্তত সবার বেশিরভাগই শখ থাকে যে অন্তত ওমরাটাও যদি করতে পারতাম, আল্লাহর ঘরে একটু যেতে পারতাম। তো এই জিনিসটা করবেন কিভাবে, একসঙ্গে যে 1.5 লাখ টাকা গোছাবো সে সামর্থ্য কয়জনের আছে, সেটাও তো নাই। তা আমাদের এখানে কিন্তু মাসিক সঞ্চয়ের মাধ্যমে হজ ওমরা করার সুবিধা আছে, যে সে মাসে 500 টাকা করে মিনিমাম গুছাইতে 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 6 মাস পর 1 বছর পর 2 বছর পরে আমরা ওই সঞ্চয়ের মধ্যে কিছু আমরা তাকে আমরা ব্যবসা থেকে বিনিয়োগের একটা মার্জিন দিই। দেখা যাবে বেচারা কষ্ট করে 1 লাখ টাকা কোনো 1.5-2 বছরে গুছাইলো, পরে আমরা এখান থেকে আরো যে তার 30-40 হাজার টাকা লাগবে সেই টাকাটা আমরা হাদিয়া হিসেবে দিয়ে, বা ব্যবসার মুনাফাও বলতে পারে, সেটা দিয়ে আমরা তাকে আমাদের তত্ত্বাবধানে তাকে আমরা ওমরাটা করিয়ে নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের এই সুযোগটা আছে। এখন আপনি যদি কাউকে বলেন আপু বা আন্টি বা ভাবি যে এরকম তো ওমরা করার শখ ছিল, আমি শুনলাম আমি এদের সাথে কাজ করছি, তা আমি এমনি নিজেই মাসে 500 টাকা দিয়ে একটা ওমরাতে যাব নিয়ত করে একটা সঞ্চয় রাখতেছে, আল্লাহ দেখা যাক আল্লাহ তালা কতদিনের হয়। কেউ 500, কোনো মাসে 500 রাখবেন, কোনো মাসে 200 রাখবেন, কোনো মাসে 1,000 টাকা রাখবেন। এভাবে জমা হচ্ছে, আবার এই টাকাটা পড়ে থাকছে না, এটা থেকে আবার কোনো না কোনো ভাবে আস্তে আস্তে আপনার টাকাটা বাড়ছে, ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে বাড়ছে। 6 মাস পর দেখা গেল যে আপনার নিজের জমা হয়েছে 5,000 10,000, সেখান থেকে আরো কিছু বেড়ে এটা 11 12 হাজার 13,000 হয়ে গেল। বা আপনার 1 বছর পরে 1 লাখ টাকা হয়ে গেছে, আমরা আপনাকে বলছি আপনাকে আর দিতে হবে না, বাকি 30,000 টাকা আমরা আপনাকে হাতিয়ে দিতে হবে, আপনাকে একটু আমরা করিয়ে নিয়ে আসি, কারণ এটা আমাদের নিজস্ব বিজনেস, তাই না? তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এখানে সুযোগ আছে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে হজটা কিভাবে এরা করায়, ওমরা করার কি কি সুযোগ সুবিধা আছে, আপনি তো এটা আরেকজনের কাছে বলতে পারবেন। তো এটা একটা গেল। এরপর আমাদের আর কি আছে, অনলাইন হাট বিডি। এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল খুব একটা নাই, ঈদের পর থেকে মেয়েদের জন্য আমরা খুব বেশি পপুলারিটি ধরেন মেকআপ গুলো বিদেশি থেকে দুবাই থেকে বা যেগুলো আসে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো, সেই জিনিসগুলো নিয়ে আসে এখানে আমরা বিক্রি করা বা আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো প্রোডাক্ট গুলো কি কি আছে। কিছু জুয়েলারি অর্নামেন্টস যেগুলো আছে, দুবাই বা সৌদের কিছু গোল্ডের জিনিসগুলো আমরা এখানে রাখার চেষ্টা করব, যেটা বিক্রি করার মতো হয়। তারপর রেগুলার যে জিনিস আইটেমগুলো লাগে বাংলাদেশের সেরা সেরা যে জিনিসগুলো আছে, ধরুন প্রতিদিন আমাদের ঘরের কাজে লাগে, ধরুন কথার কথা হলুদের গোড়া মরিচের গোড়া জি। রসুন করা ঘিতে হতে পারে, এই জিনিসগুলো এখানে বিক্রি হবে। সেই বিক্রি করা আপনারা সহজেই কিন্তু কোনো আত্মীয়কে এখানে বলতে পারো যে তুমি এখানে মানে মিনিমাম দামের মধ্যে ভালো একটা জিনিস তুমি পাইতে পারো। তো এইখানেও বিক্রি করার সুযোগ আছে। লাস্ট হচ্ছে আমাদের ডিজিটাল যেগুলো আছে সুদমুক্ত ভাবে আমরা অনেক ব্যবসা করতে চাই, ওয়েবসাইট বানাইতে হয়, প্রতিষ্ঠানের জন্য ওয়েব লাগে, ছোট ছোট বিজনেসের জন্য ওয়েবসাইট রাখতে হয়, ল্যান্ডিং পেজ লেগে থাকে, ডোমেন হোস্টিং লাগে, এগুলো তো অনেক কিছু জিনিস যারা ডিজিটাল বোঝেন তাদের লাগে। এই জিনিসগুলো আমরা আইটিবিডির মাধ্যম থেকে এখানে সার্ভিসটা দিয়ে থাকি। অনেকে একসাথে ওয়েবসাইট বানাতে 10,000 টাকা লাগে বা 12,000 টাকা লাগে, দিতে পারে না, ওইটাকে আবার ভেঙে ভেঙে কিস্তিতেও দিতে পারে, সেই সুযোগও কিন্তু এখানে আছে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে, তাহলে এইগুলো আপনি তাদের কাছে পৌঁছে দেওয়া। তো যাই হোক, আমার মনে হয় আমাদের কি কি প্রোডাক্ট বা পণ্য আছে এইগুলো যতটুকু আমি আজকে প্রথম দিন তো বিক্রির, সব দিনে তো একসাথে বলে আপনারা মাথায়ও নিতে পারবেন না, যতটুকু পর্যন্ত বলেছি এই প্রোডাক্ট বা সার্ভিসগুলো এটুকু আপনারা ক্লিয়ার কিনা বা আমার কাছ থেকে বুঝতে পেরেছেন কিনা যে আমরা কি নিয়ে কাজ করি।
আপনারা কোথায় মানে আমাদের সাথে জড়িত হয়েছেন, কি কি জিনিস নিয়ে কাজ করতে হবে আগামী দিনগুলোতে, এগুলো সম্পর্কে কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার, জি স্যার ক্লিয়ার। একটু সবাই একটু কমেন্টস করেন তো যারা যারা শুনেছেন, তাহলে আমার একটু, এই যে এতক্ষণ ধরে আমি এককভাবে বলে গিয়েছি, আমার জন্য সুবিধা হবে যে না, ঠিকঠাক মতো আমি মনে ডেলিভার করতে পেরেছি যে আমরা কি কি প্রোডাক্ট বা সার্ভিস আছে। আচ্ছা। আচ্ছা আলহামদুলিল্লাহ। ফেসবুকেও একটু দেখেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তারা ফেসবুকে দেখছে। এখন দেখেন, তো এই যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা করলাম, এখানে কি খুব কঠিন এমন কোনো কিছু আছে যেগুলো আসলে মানুষের কাছে বলাই যাবে না? মানুষের কাছে বলতে গেলে আপনাকে কথা শুনতে হবে। আমি তো বলছি মানুষের কাছে আমরা বিক্রির নিয়তি যাবই না, বিক্রির কথা বলবোই না। জাস্ট আমি কতগুলো টেকনিক্স আপনাদেরকে এখানে দেখিয়েছি, যে এখানে ধরেন এই পেজটাতে দিয়েছি, যে বিক্রি করার জন্য তিনটা কার্যকর বা তিনটি টেকনিক বলতে পারেন। হ্যাঁ, তিনটি উপায় বলতে, তিনটি সহজ উপায়। এটা আমি যদি বলি যে আমরা এই জিনিসগুলো শেখার চেষ্টা করব, তাহলে আশা করা যায়। আচ্ছা, হজের ব্যাপারে একটু বলবেন। হজের ব্যাপারে আসলে আমরা হজ তো সরকারিভাবে প্রতি বছর নিবন্ধনের মাধ্যম দিয়ে যায়, তাই তো? এখন আমাদের সবার পক্ষে তো আর পসিবল না, যাদের সামর্থ্য আছে তারা হজে তো যায়। সরকারি নিবন্ধনকৃত যে টাকা ধার্য করা হয়, বিভিন্ন প্যাকেজ হয়, যে সরকার একটা প্যাকেজ করে মিনিমাম, যেটা 1 মাইল দূরে বাসা হয়, খাওয়া দাওয়া একটু মোটামুটি, এদের জন্য ধরেন একটা প্রাইস দিয়ে দেয় যে এটা 6 লাখ টাকা লাগবে সাপোজ। আর একটু ভালো মানের হয়তো আধা মাইল দূরে, তাদের জন্য একটা প্যাকেজ হয়। আবার ফ্লাইট সরাসরি না নিয়ে গিয়ে আপনাকে দুবাই অথবা ওমান অথবা ইন্ডিয়াতে নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখলো, তারপর আবার ওখান থেকে আর একটা প্লেনে নিয়ে গেল, এভাবে হয়ে পয়সা কম লাগে। তো এরকম বিভিন্ন প্যাকেজের উপরে তো হজটা হয়। তো আমরা যেভাবেই হোক না কেন, আমাদের সব ধরনের প্যাকেজ এখানে থাকে। বছর যেহেতু একবার করে হজ হয়, 25 সালে তো হজ শেষই, 26 সালের আমরা নিবন্ধন শুরু করেছি, রেজিস্ট্রেশন শুরু করেছি। সেখানে সরকারি 30,000 টাকা জমা রাখতে হয়, ওদের ব্যাংকে পে অর্ডার করতে হয়। তারপরে আপনি 26 সালের জন্য নিবন্ধনকৃত হবেন। আপনি হয়তো যাবেন কি না, না গেলে এই টাকাটা তো জমা থাকে, আপনার পরিবর্তে হয়তো অন্য কেউ যাবে। এটা হলো হজের প্রক্রিয়াটা। আর ওমরাটা হচ্ছে প্রতি মাসেই যাওয়া যায়, শুধুমাত্র হজের যে মৌসুম, যখন এখন হজ মাস রানিং, এই মাসে আর ওমরা কোনো বন্ধ থাকে। আগামী জুলাই মাসের 10 তারিখ থেকে প্রথম ওমরা শুরু হবে, বা প্রথম সপ্তাহ প্রথম দিক থেকে শুরু হবে। তাহলে ওমরা থেকে আপনি হজের মাসটা ছাড়া বাকি 11 মাসে ওমরা করা যায়। তো ওমরা তো প্রতি মাসে একবার দুইবার করে মানুষ যায়। মানুষ কোনো কোনো প্রথম সপ্তাহে 20 জন গেছে, পরের সপ্তাহে অন্য 20 জন গেছে। দেখা গেলো আমাদের এই এজেন্সির মাধ্যম দিয়ে কোনো কোনো মাসে 30 জন, 60 জন, 40 জন, 50 জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যায়। তাহলে এই হজ ওমরা, যাদের পক্ষে টাকা একান্ত নাই, তারা আমাদের কাছে সঞ্চয় ভিত্তিক মাসে সঞ্চয় রাখতে পারে। তাদের জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলে দেই। অ্যাকাউন্টের মধ্যে সে দেখতে পায় যে কত টাকা জমা হচ্ছে, জমাকৃত টাকার উপর আবার কতটা হালালভাবে মুনাফা পাচ্ছে, আর কতটুকু দেরি আছে তাকে ওমরার টাকাটা অ্যাসিভ করার জন্য, কয় মাস সময় রাখতে পারে। এই জিনিসগুলো তার অ্যাকাউন্ট থেকে দেখা যায়। তো এই জিনিসটা আমাদের কাছে, যে আপনি জমা রেখে 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 হজ অথবা ওমরা যেটাই আপনি করেন, সেভাবে আপনি যেতে পারবেন। একটা নির্দিষ্ট টাকা আপনার যখন অ্যাচিভমেন্ট হয়ে যাবে বা জমা হবে, তখন এটা, এটা আপনি যে কেউ মানুষকে বলতে পারেন, সে অ্যাকাউন্ট খুলবে। ব্যাংকের মতোই সিস্টেমে গো, যেহেতু এটা আমরা সরকারি নিবন্ধন করা, সরকারি লাইসেন্স করা, জয়েন্ট স্টেক কোম্পানি থেকে সরকারি অনুমোদন নেওয়া, সবকিছু আমাদের বৈধভাবে সবকিছু লাইসেন্স নিয়ে আমরা কাজ করছি। এগুলো আপনারা এখানে জমা রেখে আপনারা হজ বা উমরাতে যেতে পারবেন। এটা হলো সামগ্রিক। আরো যদি আপনি বিস্তারিত জানতে চান, তাই ফোনে কথা বলে আপনি আরো কিছু জানতে পারবেন, অসুবিধা নেই। তাহলে আমার মনে হয় আজকের ক্লাস আমরা কি আর বেশি লম্বা করব? আজকে যেটুকু আলোচনা করেছি, যে আমাদের কিছু বিক্রি করতে হবে, কিছু প্রোডাক্টে কাজ করতে হবে, কি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, সেটা আজকে জানলাম। কালকের ক্লাসে আমরা থাকবো তো? কালকের ক্লাসে কে কে থাকবেন বলেন তো? কালকের ক্লাসে আমরা মাসে মিনিমাম ধরেন অন্তত 3 থেকে 5 হাজার টাকা কিভাবে সহজে কি কিভাবে কাজ করলে পরে আয় করা সম্ভব আপনি ঘরে বসে, সেই জিনিসটা নিয়ে একটু কাল কথা বলবো। তা আগামীকাল কে কে থাকবেন একটু বলেন তো? জি থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ কালকে ক্লাসটা মজা হবে কিন্তু। আমরা একেবারে সহজভাবে 3 থেকে 5 হাজার টাকা মাসে যাতে সহজে আয় করা যায়, সেটার একটা রোড ম্যাপ দেখবো। সরকার এখন কইতেছে না, বিএনপি বলে না রোড ম্যাপ চাই, নির্বাচনে রোড ম্যাপ চাই, তা আমরা কাল একটা রোড ম্যাপ দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি আচ্ছা। করেন চাই না করেন, ক্লাসগুলো নিয়মিত করেন, ভালো লাগবে। অনেক কিছু শেখা হবে, আপনাদের জানা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ওকে। তাহলে আজকে আমরা আর কথা না বাড়াই, অলরেডি 9টা 55 বাজে। ঠিক আছে কিনা?
আজকে কি কারো কথা আছে, অন্য জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্টসেও জিজ্ঞাসা করতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন, আমি সেখান থেকে দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমি ভিডিওটা বন্ধ করি যাতে আমাদের রেকর্ডিংটা বড় না হয়। আপনাদের তো আবার বড় হয়ে দেখতে আপনারা তো বিরক্তি বোধ করেন, আমি একটু বন্ধ করে দিচ্ছি।